কেন ভাই জুতা পিলানোর সাইডে ড্রোন আবিষ্কার করার জন্য ক্লাব তৈরি করো না কেন? তোমার বিজনেসে কেউ চাঁদাবাজি করতে আসলে ঠ্যাং ভেঙে দেবো সরকার সহ। ভিক্ষা করা ভালো, ভিক্ষুকের চাইতে এরা নিকৃষ্ট যারা চাঁদাবাজি করে। সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাইতে থাকে। আপনার বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম প্রান্তে যেতে গেলে বাস ভাড়া দিতে হয় 1500 টাকা, আর তারা পণ্য ব্যবহার করবে 500 কিলোমিটার পণ্য ব্যবহার করার জন্য 500 টাকা দিতে হবে। আবার টাকায়, পৃথিবীর কোনো আন্তর্জাতিক চুক্তি টাকায় হয়? টাকা কি আন্তর্জাতিক মুদ্রা? কিন্তু ভারতের সাথে এই ট্রান্সশিপমেন্টের সুবিধা ভারতের সাথে বাংলাদেশ চুক্তি করছিল হাসিনার আমলে টাকা। ওই যে বলছে যা দিস জীবনে সারা জীবন মনে রাখে, এমনি এমনি বলে নাই, বুঝে শুনে বলছে, কিন্তু সারা জীবন মনে রাখার নাই। অবস্থা এত খারাপ হয়ে গেছে। এখন সেভেন সিস্টার্স তো অনুন্নত, বাংলাদেশের চাইতে অর্থনীতির অবস্থা নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, আসাম খুবই খারাপ অবস্থা। এখন এই জায়গাগুলো উন্নত হচ্ছে না, ট্রান্সপোর্টেশনের সুবিধা নাই। বাংলাদেশ থেকে মাঝখান থেকে বাংলাদেশ যদি উন্নত হয়ে যায় তাহলে সমস্যাটা হলো এই সেভেন সিস্টার্সের উপরে প্রভাব পড়বে। আসাম বলতে আমি চীনের সাথে বাণিজ্য করব, আমি নেপালের সাথে ভুটানের সাথে বাণিজ্য করব, আমার স্বাধীন করে দাও। আমি ল্যান্ডলক হইলেও আমি স্বাধীনভাবে অন্য অন্য দেশগুলোর মতো খুবই সলভেন্ট হয়ে যেতে পারবো। ভারত এগুলোকে দমন করে রাখে সেনাবাহিনীর মাধ্যমে। সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাইতে থাকে। এগুলো আমাদের সামনেও আসে না। 1 দেশ 2 নীতি ছিল, ভূস্বর্গ কাশ্মীরের জন্য ভিন্ন একটা নীতিতে পরিচালিত হতো, সেই আইন বাতিল করে দিয়ে তাদেরকে এখন বন্দী করে রাখা হয়েছে। নির্যাতন, নিষ্পেষণ, মৌলিক মানবিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশকে তারা নিজেদের মতো করে হিজিমনি দিয়ে রাখছে। এডুকেশন সিস্টেম এভাবে ডেভেলপ করে দিয়েছে বাংলাদেশের, যে এডুকেশন সিস্টেম ডেভেলপ হওয়ার পরে দাসে পরিণত হতে হবে। এই ইউনিভার্সিটিতে পাশ করা একটা ছাত্র যখন বলে ভাই 20-25 হাজার টাকা চাকরি হইলেই হয়, যখন একটা সার্কুলারে দেখি 20,000 টাকা চাকরির কন্ডিশনে লেখা অনার্স এবং মাস্টার, স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় কন্ডিশন প্রতিতদশা কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করাদের অগ্রাধিকার দিতে হবে, সিজিপিএ 3 পয়েন্টের উপরে থাকলে অগ্রাধিকার প্রাপ্ত হবে, কম্পিউটারের নলেজ দরকার, সব কিছু দরকার, কিন্তু বেতন হচ্ছে 20,000। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। আর এই 20,000 টাকার চাকরির জন্য কি পরিমাণে হুমড়ি খেয়ে যে লাইন পড়ে। আমি বলছি এই বিভেদ কি একটা জাতি কোনোদিন আগাতে পারে না? আমরা যখন দলাদলি করছি, বিশ্ব তখন এগিয়ে যাচ্ছে। কবি নজরুল বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন পিছিয়ে, নারী তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস দোষে। একে অপরের পেছনে কিভাবে লাগা যায়, কারে টাইমে আনা যায়, কোন ন্যারেটিভ নিয়ে আসা যায়, কিছু হইলেই একটা স্তম্ভ করে জুতা পিটানো শুরু করে দিলাম। কেন ভাই জুতা পিলানোর সাইডে ড্রোন আবিষ্কার করার জন্য ক্লাব তৈরি করো না কেন? দেখাই দাও পৃথিবীতে যে আমরা এরকম পারি। যুব শ্রেণী আড্ডাবাজি, মব এইসব ক্রিয়েট না করে আমাদের উচিত হবে, হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে তো দাঁড়াতেই হবে, এর ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু সবসময়ের জন্য না। ইউনিভার্সিটিগুলো ইউনিক আইডিয়া নিয়ে দাঁড়িয়ে যাবে, নতুন নতুন আবিষ্কার করবে, নিজেদেরকে অনবদ্যভাবে জাতির সামনে উপস্থাপন করবে। সরকারেরও লায়াবিলিটিস আছে, পেট্রোল তো করতে হবে। পেট্রোল না করলে তো বুয়েটের 60% স্টুডেন্ট বিদেশে চলে যার জীবনে নাকি ফেরে না। ঢাকা ইউনিভার্সিটিতে সব লাইন করছে বিদেশে যাওয়ার জন্য, আর ফিরে আসে না। বেদা ব্রেন ড্রেইন হয়ে যাচ্ছে। সরকারের এই ব্যাপারে কোনো ধরনের চিন্তা নাই। বড় বড় হাইটেক ইন্ডাস্ট্রি করে দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা দরকার ছিল। হাইটেক ইন্ডাস্ট্রিগুলোর সিলিং তৈরি করে দিয়ে কটেজ ইন্ডাস্ট্রি করা দরকার ছিল। ইউনিভার্সিটির ছাত্রদেরকে ট্রেনিং আপ করে তার সার্টিফিকেট জমা নিয়ে তারা 50 লাখ টাকা করে বিনিয়োগ করা দরকার ছিল, যে এই সার্টিফিকেটে এগেইনস্টে 50 লাখ টাকা করে দিলাম, এই ট্রেনিং দিয়ে দিলাম, এবার বিজনেসে নামো। তোমার বিজনেসে কেউ চাঁদাবাজি করতে আসলে ঠ্যাং ভেঙে দেবো সরকার সহ। কিন্তু যান একটা বিজনেস করতে 2 কোটি টাকা না দিলে ব্যবসায়ী নাকি চালানো যাবে না, ওর বাপ দাদার সম্পত্তি। 2 কোটি টাকা দিয়ে ভিক্ষা করা ভালো, ভিক্ষুকের চাইতে এরা নিকৃষ্ট যারা চাঁদাবাজি করে। বাবা মায়েদেরকে জন্ম দেওয়ার কারণে এরা লজ্জিত। বাবা মা মানুষ করবে ব্যবসা, এরা করবে চাঁদাবাজি, পেশি শক্তি খাটাবে, মাদক গ্রহণ করবে, ত্রাস সৃষ্টি করবে। এর বিরুদ্ধে কথা বলবো তো আমরা ভালো না, আমরা রাজাকার, আমরা আল্লাহ। আমরা বলছি আমরা ভালো না, তোমরা ভালো নিয়ে থাকো, আমরা এই কথা বলবো, তাতে আমাদের যা বলবো। এরা বলছে তোমরা গুপ্ত, তাই ঠিক আছে বলো গুপ্ত, তা কি হবে? কিছু যায় না, কিছু আসেও না শিবিরে। এর চাইতেও কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে শিবিরে, কিচ্ছুই হয় না শিবিরে। বরং ছাত্ররা আরো ওয়েলকাম করছে ক্যাম্পাসগুলোতে, আমাদের বলছে ওয়েলকাম। গুপ্ত থাকাই ভালো, তাই গুপ্ত যদি ভালো হয় তো গুপ্তই ভালো। তো গুপ্ত থেকে এত বড় একটা নবীকরণ করছে, তো যারা সুপ্ত আছে তারা কি নবীকরণ দিছে?
দিলে যাই, সব জায়গায় যাবে, সব জায়গায় যাইতে হবে। ইউনিভার্সিটি মানে হচ্ছে সব জায়গায় যাইতে হবে। আমরা বলবো যে কাদা সরাসরি বাদ দেন, নেতার পেছনে দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে লেখাপড়া করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, জাতির সামনে উপস্থাপন হতে হবে, যাতে আমরা সমাজকে নেতৃত্ব দিতে পারি। আমরা হবো ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আমরা আওয়াজ তুলি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে তৈরি করেনি, তাতে উষ্মা প্রকাশ করবেন না। এটা আমাদের শিক্ষক যারা রয়েছে, কর্মদার যারা রয়েছে, পলিসি মেকার যারা রয়েছে, এটা তাদের ব্যর্থতায় মূল্যতা। বাংলাদেশে সুদা প্রডিউস হয় না, ডাইং মিট অয়েলের জন্য যা প্রয়োজন কোনো কিছুই বাংলাদেশে প্রডিউস হয় না। সব কিছু থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে, এইসব দেশ থেকে, অথবা ভারত থেকে, অথবা রাশিয়া থেকে, চায়না থেকে আমদানি করতে হয়। তো আমদানি করে প্রসেসটা হয় বাংলাদেশে, আবার বিক্রিটাও হয় ইউরোপের বাজারে, আমেরিকার বাজারে। আনতে খরচ হয় 18 টাকা, বিক্রি করি 22 টাকায়। তাহলে 18 আর 22 মাইনাস করলে হচ্ছে 4 টাকা থেকে, ওই 4 টাকা হচ্ছে দেশের জনগণের সস্তা শ্রমের মূল্য, যেটাকে আমরা বাংলাদেশে বলি সস্তা শ্রম বাংলাদেশে আছে। এই কারণে বাংলাদেশ থেকে কম টাকায় পোশাক কেনা হয়। বাংলাদেশের উপরে শুল্ক সুদমুক্ত, মানে শুল্ক বাজারগুলোকে শুল্ক মুক্ত করে দেওয়া হয়েছে। এটা তাদের সুবিধার জন্য তারা করেছে। আমেরিকায় এত সস্তায় কোনো জামা কাপড় উৎপাদনও করা যায় না, বিক্রিও করা সম্ভব না। যে এই যে ডাইনামিজমগুলো, অর্থনীতির এই শিফটিংগুলো হয়েছে, বাংলাদেশ কেন দারিদ্রতা এখনো নিম্ন স্তরে অবস্থান করছে, অথচ বাংলাদেশ তো এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার মধ্যে আছে। এবং এইটা এই কারণে আমাদের জানা দরকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হচ্ছে একটা নির্ধারিত সময় একটা দেশের টোটাল জনগোষ্ঠী অধিকাংশ যদি কর্মক্ষম হয়, সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা। এই সুবিধা 100 বছরের মধ্যে একটা রাষ্ট্রে মাত্র 18 থেকে 20 বছরের জন্য একটা রাষ্ট্র পেয়ে থাকে। এই 18-20 বছরের ক্যাপিটালাইজেশনের মধ্য দিয়ে বাকি 80 বছর একটা রাষ্ট্র পরিচালিত হয়। চায়নায় যেভাবে তৈরি হয়েছে 1978 সাল থেকে 75 সাল থেকে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পেয়েছে, সেটাকে ক্যাপিটালাইজ করেছে। আজকে চায়নার আউটপুট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। সিঙ্গাপুরে এটাকে ইউটিলাইজ করেছে, ক্যাপিটালাইজ করেছে, তার মাথাপিছু আয় $35,000 তাইওয়ান এটাকে ক্যাপিটালাইজ করতে পেরেছে, তার মাথাপিছু আয় $32,000। সাউথ কোরিয়া এটাকে ক্যাপিটালাইজ করতে পেরেছে, তার মাথাপিছু আয় $15,000 থেকে $20,000। চায়নার মাথাপিছু আয় $13,000-14,000। তো বাংলাদেশ সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেও এত সম্ভাবনাময়, ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ, কর্মক্ষম জনগোষ্ঠী, নদীমাতৃক দেশ, মহিষপান অঞ্চল, উন্মুক্ত সমুদ্র অঞ্চল, এত কিছু পাওয়ার পরেও ল্যান্ডলক কান্ট্রির মতো ডেভেলপমেন্ট কেন বাংলাদেশ করতে পারলো না? এর মূল কারণ হচ্ছে ভিসাস সার্কেল অফ ইকোনমির একটা দুষ্ট চক্রের মধ্যে এদেশের অর্থ ব্যবস্থা, জনসম্পদের ইউটিলাইজেশনকে গ্রাস করে রাখা হয়েছে। এটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? আর এটার সাথে আসলে জড়িতই কারা? এটার সাথে জড়িত হচ্ছে এদেশের আমলারা, যারা মির্জাপুরের মতো ভূমিকা পালন করে, এদেশের জনগণের অর্থ লগ্নি করে, সম্পদের পাহাড় করে, বিদেশি বেনিয়াদের পোষণ নীতি করে, পাঁচাটা গোলামের মতো করে সচিবালয়ে বসে আছে। এগুলো এদেশের রক্ত মাংস খেকো, মানুষের রক্ত মাংস খেকো, অভিশপ্ত একটা শ্রেণী। সবাই না, একটা অংশ তো ভালো আছে, ভালো থাকলে তো সিলেটে ডিসি থাকতে পারে নাই, উঠাই নিয়ে চলে গেছে। কারা তারা? এই কল্যাণমুখী কাজে বাধা দেয়। সমাজে দেখতে দাড়িওয়ালা টুপিওয়ালা এই শ্রেণীর মধ্যে একটা অংশ থাকতে পারে। একটা অংশ আছে খুবই সুশ্রী, একেবারে টাইট জামা কাপড় পরে ঘোরাফেরা করে আমাদের সোসাইটি, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসে, অথচ জাহান্নামের ইন্ধন এবং খিটে পরিণত হয়েছে। ধরলে হচ্ছে বোঝা যায় রাজনীতিবিদরা যখন কথা বলে, এত মাখো সুন্দর সুন্দর কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আওয়ামী লীগের সময় বলছে আমাদের। আমরা সবসময় আওয়ামী লীগ দেখছি, বিএনপি সময় এই হয়েছে সেই হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আমরা দেশকে স্বনির্ভরশীল করছি, এক্সপ্রেস ওয়ে করছি, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করছি, ইউরো টানেল করছি।